নিউজ 18 বাংলা স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। এই শুক্রবার কেরলের কাছে ব্ল্যাক ফ্রাইডে এক কথায় বলা যেতেই পারে। সকালে যেখানে আমরা দেখলাম যে মুন্নারে ধস এবং সেখানে প্রচুর মানুষের মৃত্যু হলো, এবং সন্ধে গড়াতেই কোঝিকোড়ে আন্তর্জাতিক বিমানবন্দরে এই ভয়াবহ দুর্ঘটনা। এখনো পর্যন্ত যা খবর রয়েছে 19 জনের মৃত্যু হয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে প্রায় প্রত্যেকেরই একটা প্রশ্ন, কেন এই দুর্ঘটনা ঘটলো? ইতিমধ্যে একাধিক প্রশ্ন উঠে আসছে এই ঘটনাকে কেন্দ্র করে। কেন দুর্ঘটনা ঘটলো সেই প্রশ্নের উত্তর আমরা খোঁজার চেষ্টা করব। এই মুহূর্তে 3 অতিথি আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন বায়ুসেনা কর্তা এয়ার ভাইস মার্শাল মধুসূদন বন্দ্যোপাধ্যায়, রয়েছেন পাইলট ক্যাপ্টেন অরিন্দম দত্ত, রয়েছেন মলয় দত্ত, এটিসির প্রাক্তন কর্তা। আপনাদের 3 জনকেই স্বাগত। কিন্তু যে একাধিক প্রশ্ন উঠে আসছে এই মুহূর্তে এই ঘটনাকে কেন্দ্র করে, সেই প্রশ্নগুলো ঠিক কি কি? আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন প্রতিনিধি আবির ঘোষাল। আবির, ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে এক ঝলকে ঠিক কি কি প্রশ্ন উঠে আসছে এই ঘটনাকে কেন্দ্র করে? দেখো, 24 ঘন্টা 19 মিনিট পরে বেরিয়ে এসে প্রথম প্রশ্নের জায়গা তৈরি হচ্ছে সেটা হচ্ছে যে এই বিমানটি যেটা দুবাই থেকে আসছিল হচ্ছে কোঝিকোড়ে, সেই বিমানের কাছে পর্যাপ্ত জ্বালানি ছিল। তার কারণ হচ্ছে যে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী কোনো বিমানের ক্ষেত্রে যে সংখ্যক জ্বালানি রাখা হয়, যদি সে নির্দিষ্ট বিমানবন্দরে নামতে না পারে তাহলে তার অপর বিমানবন্দরে যাওয়া এবং তার আগে যে নির্দিষ্ট বিমানবন্দরে নামার কথা সেখানে চক্কর কাটার জন্য যে পরিস্থিতি, তার জন্য যে জ্বালানি থাকা দরকার সেই জ্বালানির প্রয়োজন। এই বিমানে সেই পর্যাপ্ত জ্বালানি ছিল, যেটা বায়ুসেনার পাশাপাশি হচ্ছে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক, তারা দুজনেই বলছে। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে কেন এই পাইলট তিনি অন্য বিমানবন্দরে চলে গেলেন না? দ্বিতীয় যে প্রশ্নটা উঠছে সেটা হচ্ছে যে আজকে সকাল থেকে এআইবি এবং একই সঙ্গে ডিজিসিএ, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার প্রতিনিধিরা যখন বিমান বা দুর্ঘটনাস্থল পরীক্ষা করেন, যে প্রশ্নটা তাদের কাছেও উঠে এসছে সেটা হচ্ছে যে প্রথমবার এই বিমানটি নামার কথা ছিল হচ্ছে 7টা 27 মিনিটে, সেটি নাবে হচ্ছে 7টা 41 মিনিটে। দুর্ঘটনার সময় মাঝের 14 মিনিটে সেই বিমানটি যখন দুবারের যে চক্করের জায়গাতে যায় এবং সেই বিমানটি যখন অবতরণ করে, টাচডাউনের সময় তার যে স্পিড যেটা ছিল সেটা থাকার কথা নয়। তার কারণ হচ্ছে অভিজ্ঞ পাইলটরা যেটা বলছেন, যেটা সাধারণত থাকার কথা 220 কিলোমিটারের কাছাকাছি, সেটা গিয়ে পৌঁছেছিল হচ্ছে 364। কেন এই জায়গাটাকে তারা উল্লেখ করছেন? তার কারণ হচ্ছে যেহেতু প্রচণ্ড বৃষ্টি, পিচ্ছিল অবস্থা ছিল হচ্ছে রানওয়ে জুড়ে, সেখানে এতটা গতিতে নাবার পর সেটি কি কোনোভাবে স্কিড করে চলে গেছে, মানে সেটি কি দুর্ঘটনার অন্যতম কারণ? এই প্রশ্নগুলো ইতিমধ্যে উঠতে শুরু করেছে এবং সেই বিষয়টাকে কেন্দ্র করেই মনে করা হচ্ছে যে দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসাবে এইগুলো জড়িয়ে রয়েছে। ফলে একদিকে পাইলটের ভূমিকা এবং অন্যদিকে হচ্ছে রানওয়ের অবস্থা, এই দুইয়ের মাঝে দাঁড়িয়েই এই দুর্ঘটনার প্রকৃত কারণ লুকিয়ে। একদম আবির, এই প্রশ্নের উত্তরগুলোই আমরা খোঁজার চেষ্টা করব। আপাতত তোমাকে ধন্যবাদ। আর এই ঘটনা নিয়ে ইতিমধ্যে নিউজ 18 বাংলার হাতে এটিসির বক্তব্য উঠে এসেছে। এটিসি ঠিক কি বলছে এই কেরলের বিমান দুর্ঘটনা নিয়ে জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি শালিনী। বিমান দুর্ঘটনা নিয়ে জানবো আমাদের সঙ্গে। এটিসির তরফ থেকে, অর্থাৎ কোঝিকোড়ে এয়ারপোর্টের এটিসির তরফ থেকে যেটা আমরা জানতে পারছি এই মুহূর্তে, সেটা হচ্ছে যেটা আমরা আগেই বলেছিলাম যে এই ফ্লাইটটি কিন্তু দুবার আর চক্কর কেটেছে, মানে দুবার তারা নামার চেষ্টা করেছে কিন্তু নামতে পারেনি। তারপর উল্টো দিক থেকে, অর্থাৎ যেই বিমানটির 28 রানওয়েতে ল্যান্ড করার কথা ছিল বা এটিসিকে তারা জানিয়েছিল এবং এটিসিও তাকে বলেছিল যে ভিজুয়াল ক্লিয়ারেন্স দিয়েছিল, ভিজিবিলিটি ক্লিয়ারেন্স দিয়েছিল এবং নট করেছিল যে ইট ইজ ক্লিয়ার ফর ল্যান্ডিং, এরকম বলা হয়েছিল। কিন্তু তারপর সেখানে ল্যান্ড করা যায়নি, দুবার এই অ্যাটেম্প্ট করা হয়। আর তারপর পাইলট নিজে ডিসিশন নেন যে তিনি কিন্তু 10 যেই রানওয়েটি আছে সেখানে ল্যান্ড করবেন। এবং তারপর সেটা যখন এটিসিকে জানানো হয়, তখন এটিসি কিন্তু সেখানকারও উইন্ড স্পিড যেটা তখন 7 to 8 কিলোমিটার পার আওয়ার ছিল সেটা জানায় এবং ভিজিবিলিটির কন্ডিশনও কিন্তু জানিয়ে দেওয়া হয়, যেটা 2000 মিটার বলা হচ্ছে সেটা জানিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু তারপরও যেটা দেখা গেছে এটিসির তরফ থেকে, এটিসি যে ভিজিবিলিটি পেয়েছে সেখানে কিন্তু দেখা গেছে যে এই ফ্লাইটটি কিন্তু তার যে ল্যান্ডিং ইনস্ট্রুমেন্ট সেটা সেখানে মজুদ থাকলেও সেখানে কিন্তু ফ্লাইটটি ল্যান্ড করেনি রানওয়েতে এবং কিছুক্ষণ পর বিমানটি আর দেখতে পাওয়া যায়নি। এটিসি এরকমটাই জানাচ্ছে। আমি আবারও আসবো তোমার কাছে, আপাতত তোমাকে ধন্যবাদ।
ক্যাপ্টেন অরিন্দম, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, যে প্রশ্ন আবিরও বলল, ইতিমধ্যে প্রত্যেকেই জানতে চাইছেন যে ঠিক কিভাবে এই ঘটনা ঘটলো। প্রথম প্রশ্ন, একজন পাইলটের কি স্বাধীনতা থাকে? তার কাছে জ্বালানি পর্যাপ্ত পরিমাণে থাকলে সে যখন সেই বিমানবন্দরে নামতে পারছে না, সে সেই বিমানটি উড়িয়ে অন্যত্র উড়ে যেতে পারে, এই স্বাধীনতা রয়েছে? এটা স্বাধীনতার ব্যাপার না, এটা একটা টেকনিক্যাল ব্যাপার। কেননা আমাদের যখন ফ্লাইট প্ল্যানিং করা হয় তখন এইভাবেই ফিউয়েল নেওয়া হয়, এ টু বি যাব, বিতে যদি ল্যান্ড করতে না পারি একটা গো অ্যারাউন্ড করব, তারপর সেখানে কিছুক্ষণ হোল্ড করব, না হলে আমি না ল্যান্ড করতে না পারলে সিতে চলে যাবো, বি থেকে সিতে চলে যাব, সেখানে পরিস্থিতি বুঝে আমি ল্যান্ড করব। তো ইটস আ টেকনিক্যাল ব্যাপার, আমি সেইভাবেই ফিউয়েল নিয়ে যাব। তো এটা পাইলটের হাতে সম্পূর্ণ স্বাধীনতা বলাটা ভুল কথা, এটা টেকনিক্যাল ব্যাপার, থাকতেই হবে এবং পাইলটকে সেইভাবেই ফলো করতে হয়। স্যার বন্দ্যোপাধ্যায়, আপনার কাছে জানতে চাইবো, মধুসূদন বন্দ্যোপাধ্যায়, আপনার কাছে জানতে চাইবো যে একটা বিমান যখন, আর তার উপর এই বোয়িং 737 যখন অবতরণ করে, তখন তার স্বাভাবিক গতি কতটা থাকা উচিত? আমি কমার্শিয়াল এয়ারক্রাফট আমি এক্সাক্ট স্পিড বলতে পারবো না, তবে শুড বি 220 থেকে 280। একদম। এই জায়গাতেও একটা প্রশ্ন, এই ক্ষেত্রে একটু অসুবিধা হতে হয়েছিল। হ্যাঁ বলুন বলুন। কথা হচ্ছে আমি যখন রানওয়েতে ল্যান্ড করি, আমার ফেভারেবল রানওয়ে হচ্ছে হাওয়াটা আমার উল্টো দিক থেকে আসবে, এগেনস্ট দ্য উইন্ড আমাকে ল্যান্ড করতে হবে। ও প্রথমে যে ল্যান্ডিং রানওয়েতে এসেছিল রানওয়ে 28-এ, রানওয়ে 28-এতে অপোজিট সাইড থেকে উইন্ড ছিল, দ্যাটস আ ফেভারেবল উইন্ড, কিন্তু ওয়েদার কন্ডিশন বা যাই হোক সেই কারণে সে দুবার অ্যাটেম্প করবার পরও সেখানে সে ল্যান্ড করতে পারেনি। এইরকম অবস্থায় আমার মনে হয় তখনই পাইলটের ডিসিশন নেওয়া উচিত ছিল এবং এটিসিকে বলা উচিত ছিল যে আই নিড টু ডাইভার্ট, অন্য একটা কোনো রানওয়েতে আমার গিয়ে ল্যান্ড করা উচিত। একদম। কিন্তু সব থেকে বেশি আমার মনে হয় যেটা ভুল, আমরা তখন একটা ডিসিশন নিলাম যে আমি রেসিপ্রোকাল রানওয়েতে ল্যান্ড করবো, মানে রানওয়ে 10-তে রান করবো। রানওয়ে 10-তে যখন আমি ল্যান্ড করছি তখন আমার টেল উইন্ড আছে, হেড উইন্ডের জায়গায় যেটা আমাদের সাহায্য করে এয়ারক্রাফটটাকে থামাতে, সেখানে আমার টেল উইন্ড আছে, মানে আমার যা ল্যান্ডিং স্পিড তার থেকে যে টেল উইন্ড 10 থেকে 15 কিলোমিটার, আর ওয়েদার অনেক বাজে ছিল, উইন্ড স্পিড কত ছিল এক্স্যাক্টলি জানি না, তো এয়ারক্রাফটের ল্যান্ডিং স্পিড অবভিয়াসলি অনেক বেশি হবে টাচডাউন স্পিড। সেকেন্ড কথা হচ্ছে টাচডাউনের পর যেহেতু ওটা এক্সট্রা স্পিডে টাচডাউন করছে, আর যে পয়েন্টে টাচডাউন করার নিয়ম সেই পয়েন্টে ও টাচডাউন করতে না পেরে গিয়ে অনেক আগে গিয়ে টাচডাউন করবে। আগে গিয়ে টাচডাউন করলে আমার যে রানওয়ের লেন্থ তার আগে থাকবে, সেই রানওয়ের লেন্থে এয়ারক্রাফটটাকে থামানোর পক্ষে মুশকিল ব্যাপার। এখানে প্রথমত টেলউইন্ড, একদম ঠিক। এই জায়গাটা নিয়ে আপনার কাছে আমি পরে আসবো। মলয়বাবু, আপনার কাছে জানতে চাইবো যে যখন এরকম খারাপ আবহাওয়া এবং যখন দেখা যাচ্ছে যে একটা বিমান দুবার চক্কর কেটেছে কিন্তু তখনও সে অবতরণ করতে পারছে না, সেক্ষেত্রে সেই মুহূর্তে দাঁড়িয়ে এটিসির কি সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল যখন দেখা হচ্ছে যে এই খারাপ আবহাওয়ায় দুবার চক্কর কাটছে, নামতে পারছে না বিমানটি? এটিসির কাজ হচ্ছে যখন ল্যান্ড করতে আসছে তখন সেই রানওয়ে রেসপেক্টে উইন্ড স্পিড, ভিজিবিলিটি এবং অন্যান্য প্যারামিটারস সেগুলো পাইলটকে জানিয়ে দেওয়া। রানওয়ে ইউজ ছিল রানওয়ে 28, রানওয়ে 28 রানওয়ে ইউজ ছিল এই কারণে যে নিশ্চয়ই উইন্ড ওয়াজ ফেভারেবল ফর রানওয়ে 28 ল্যান্ডিং, কিন্তু পাইলট সেখানে কোনো কারণে রানওয়ে 28-এ ল্যান্ড করতে পারেনি। সে তখন গিয়ে একটা গো রাউন্ড করলো, গো রাউন্ড করে তারপরে সে যখন ডিসাইড করলো যে হি উইল মেক অ্যান অ্যাটেম্পট to land on the runway 10 তো অপোজিট রানওয়ে হয়ে গেল। অপোজিট রানওয়ে হলে অবভিয়াসলি টেইলউইন্ড ফ্যাক্টরটা এসে যাচ্ছে। টেইলউইন্ড ফ্যাক্টরে অ্যাকচুয়ালি অলওয়েজ ল্যান্ডিং অ্যান্ড টেক আপ অলওয়েজ টেকস প্লেস এগেইনস্ট দ্য উইন্ড। এখানে উল্টো হয়ে গেছে, এখানে হয়ে গেছে যে টেইলউইন্ড থাকাতে টেইলউইন্ড পেছন থেকে ধাক্কা মারছে, হি ইজ নট গেটিং অ্যাডভান্টেজ অফ উইন্ড ফর ল্যান্ডিং অপারেশন। তাতে কি হচ্ছে যে ও এই রানওয়ে সিলেকশনটা, ডিসিশনটা কিন্তু পাইলটের,
সে যদি বলে যে ইফ ইজ কনফিডেন্ট এনাফ যে তার ভিজিবিলিটি সেখান থেকে সে ভালো রানওয়ে দেখতে পাচ্ছে এবং টেলউইন্ডটাও তো সে তার মিটারে তো দেখতে পাচ্ছে, সেই টেলউইন্ডটা সে কতটা অ্যাডজাস্ট করতে পারবে ম্যানুভার করার জন্য, সেটা পাইলট ডিসিশন। সেখানে এটিসির তরফ থেকে তাকে পাইলটকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয় যে সে ল্যান্ড করবে না হি উইল ডাইভার্ট। যদি সে ডিসাইড করে যে আই উইল হোল্ড ওভার দ্য এয়ারপোর্ট ফর সাম টাইম ফর ওয়েদার ইমপ্রুভমেন্ট, সেটা অ্যালাউ করবে, তখন তাকে একটু হাই অল্টিটিউডে নিয়ে গিয়ে হোল্ড করতে বলবে। অথবা পাইলট যদি বলে যে আই লাইক টু ডাইভার্ট টু মাই ডাইভার্সনারি এয়ারফিল্ড, যখনই সে ফ্লাইট প্ল্যান দিয়েছে তখনই কিন্তু তার ডাইভার্সনারি এয়ারফিল্ডটা কি সে কিন্তু বলে দিয়েছে, তখন এটিসি তাকে সেই ডাইভার্সনারি এয়ারফিল্ড সম্বন্ধে সব রকম তথ্য দেবে এবং ডাইভার্সনারি এয়ারফিল্ডে যাওয়ার জন্য সব রকম ব্যবস্থা করবে। কিন্তু ডিসিশনটা কিন্তু পাইলটের, যে সে ল্যান্ড করবে না হোল্ড করবে না ডাইভার্ট করবে। সেখানে এটিসি তিনটে ক্ষেত্রেই এটিসি তাকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করবে। এখানে আরেকটা ফ্যাক্টর আছে যে রানওয়ে 10 ওয়াজ মোস্ট অফলি আইএলএস রানওয়ে, আমি যতটুকু জানি। আইএলএস থাকার ফলে কি হচ্ছে, হি ইজ গেটিং এক্সট্রা গাইডেন্স ফ্রম লোকালাইজার অ্যান্ড গ্লাইড স্লোপ, এবং সেখানে রানওয়েতে পাপি বলে একটা ইনস্ট্রুমেন্ট লাগানো থাকে, প্রিসিশন অ্যাপ্রোচ পাথ ইন্ডিকেটর। তাতে এইমিং পয়েন্ট কোথায় ও ল্যান্ড করবে, টাচডাউন কোথায় করবে, সেটা এই দুটো যন্ত্রতেই কিন্তু সাহায্য করে বলে দেয় যে কোথায় হি সাপোজ টু টাচ ডাউন আর এইমিং পয়েন্ট। কিন্তু পাইলট যে দেখা গেছে যে সে এইমিং পয়েন্টটা মিস করে সে 3000 ফিট ক্রস করে গিয়ে টাচ ডাউন করেছে। ফলে কি হচ্ছে, এফেক্টিভ রানওয়ে লেন্থটা গেছে কমে। 8000 ফিটের রানওয়ে যদি 3000 ফিট চলে যায় মাত্র 5000, আর বোয়িং 737 এর জন্য কমফোর্টেবল রানওয়ে হচ্ছে 6000 ফিটের রানওয়ে। তার মানে তার রানওয়ে লেন্থটা কমে গেছে। অন টপ অফ দ্যাট ইট ওয়াজ রেনিং হেভিলি। বৃষ্টি হওয়ার জন্য কি হয়, রানওয়ে সারফেস স্লিপারি হয়ে যায়। স্লিপারি হয়ে গেলে ব্রেকিং অ্যাকশন উইল বি পুয়ার, অবভিয়াসলি। এটা তো আমরা যারা রাস্তায় গাড়ি চালাই সেটা আমরা এটা এক্সপিরিয়েন্স করি। কাজে এটা তো কমন সেন্স যে ব্রেকিং অ্যাকশন উইল বি পুয়ার। ফলে রানওয়ে লেন্থটা কমে গেছে এবং তাকে রানওয়ে যে স্পিডে তার টাচডাউন করার কথা, টেইলউইন্ডের জন্য স্পিডটাও গেছে বেড়ে। এবার সে কতটা ম্যানুভার করতে পারবে, পাইলটের দক্ষতা কতটা, পুরো বিষয়টা আপনি আর কথা বুঝে যেটুকুনি বললাম যে ওই পরিস্থিতিতে দাঁড়িয়ে পুরো আলটিমেট ডিসিশনটা, শেষ সিদ্ধান্তটা কোথাও পাইলটকে গিয়েই নিতে হয়। এই ঘটনার পরপরই আমরা দেখলাম যে টেবিল টপ রানওয়ে, এই কথাটি বারবার উঠে এসেছে, যেটা আমরা দেখেছিলাম 2010 বেঙ্গালুরুর সব থেকে বড় বিমান দুর্ঘটনা, সেই সময়ও এই টেবিল টপ রানওয়ের কথা উঠে এসেছিল। এই টেবিল টপ রানওয়ে বলা হয় যে ঝুঁকির রানওয়ে। কেন বলা হয় একবার দেখুন। শুক্রবার রাতে বৃষ্টি হচ্ছিল মুষলধারায়, তবে কোঝিকোড বিমানবন্দরে উড়ান ওঠানামা সব সময় ঝুঁকির, কারণ এটি টেবিল টপ বিমানবন্দর। টেবিল টপ বিমানবন্দর মালভূমি বা পাহাড়ের মাথা কেটে তৈরি। টেবিল টপ বিমানবন্দরে রানওয়ের পাশে থাকে খাদ, অর্থাৎ একটু এদিক ওদিক হলেই দুর্ঘটনার আশঙ্কা। মালভূমি বা পাহাড়ের উপর হওয়ায় সাধারণত রানওয়ে ছোট হয়। রানওয়ে ছোট হওয়ায় বড় বিমান ওঠানামায় সমস্যা। শুক্রবার রানওয়েতে নামার সময় পিছলে যায় এয়ার ইন্ডিয়ার IX-1344। ডিজিসিএ সূত্রে খবর, রানওয়েতে বিমান থামাতে পারেননি পাইলট। রানওয়ে নম্বর 10 পার করে খাদে পড়ে বিমান। 35 ফুট খাদে পড়ে পাঁচিলে লেগে দুটুকরো হয়ে যায় বিমানটি। অসুবিধাটা হচ্ছে যেটা একটা টেবিল টপ রানওয়ে, 9000+ ফুট রানওয়ে, এগুলো মাটি ভরে, এই পাহাড় কেটে মাটি ভরে রানওয়েটা করা হয়েছে। রানওয়ের পাশে একটা পাহাড় আছে, দু সাইডে খাদ, সুতরাং খুব সতর্ক থাকতে হবে। এমনি নর্মাল কন্ডিশনস এখানে ল্যান্ডিং করা ইজ ভেরি ভেরি ট্রিকি অ্যান্ড ভেরি ভেরি হার্ড। দুর্ঘটনায় এয়ার ইন্ডিয়া বিমানের পাইলট দীপক বসন্ত ষাঠে ও কো পাইলট অখিলেশ কুমারের মৃত্যু হয়। দুর্ঘটনাগ্রস্ত বিমান চালাচ্ছিলেন DV ষাঠে। 2002 সালে বায়ুসেনা থেকে অবসর গ্রহণ করেন। সোর্ড অফ অনার সম্মানপ্রাপ্ত ষাঠে এয়ারবাস 310 চালানোর অভিজ্ঞতা। আগেও কোঝিকোড বিমানবন্দরে বিমান নামানোর অভিজ্ঞতা ছিল দীপক ষাঠের। বিমান দুর্ঘটনায় পড়েছে বুঝতে পেরে বারবার ব্রেক মারার চেষ্টা করেন তিনি। শেষে তার ও কো পাইলটের মৃত্যু নিশ্চিত জেনেও অন্যদের প্রাণ বাঁচাতে বন্ধ করে দেন বিমানের ইঞ্জিন।
তাতে বিমানের সামনের অংশ খাদে পড়ে গেলেও বাকি অংশ বেঁচে যায়, আগুনও ধরেনি। क्योंकि ये टेबल टॉप एयरपोर्ट है, रनवे के अखीर तक रोकने की कोशिश की, पर वो स्लिपरी कंडीशंस के कारण ये मिसहैप हुआ। बचपन से हर एक चीज में टॉप, टेबल टेनिस, स्क्वाश, राइडिंग, घुड़सवारी में सबसे टॉप। बचपन से दूसरे के लिए कुछ भी करने को तैयार। मेरे को यही होता कि भगवान ने हमको क्यों नहीं ले गया, भगवान मैं क्या कर सकती, बताओ। অভিজ্ঞ পাইলট 60-এর উড়ান থামল কোজিকোড়ের টেবিল টপ রানওয়েতে, বাঁচিয়ে দিয়ে গেলেন অনেক প্রাণ। আমরা টেবিল টপ রানওয়ের প্রতিবেদন দেখালাম এবং সেক্ষেত্রে কোথায় কোথায় ঝুঁকি রয়েছে, কোথায় কোথায় সমস্যা হতে পারে সেই বিষয়গুলিও আপনাদের সামনে তুলে ধরলাম। কিন্তু আলোচনায় যাওয়ার আগে মলয়বাবু, আপনি আইএলএস রানওয়ের কথা বলেন, কিন্তু এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে যে এই যে রানওয়ে 10 ছিল, 10 ছিল যেটা, সেটা আইএলএস ছিল না, 28 সেখানকার রানওয়ে, সেটা আইএলএস। সেক্ষেত্রে আইএলএস রানওয়ে সুবিধা অসুবিধার জায়গাটা কোথায়? আইএলএস থাকলে আমি শিওর নই যে আইএলএসটা 10 তার থেকে 28 এ আছে, তবে আইএলএস থাকলে সুবিধা হচ্ছে যে ইনস্ট্রুমেন্ট গাইডেন্সটা পেয়ে যায় পাইলট, যে সে রানওয়ের সাথে যে অ্যালাইনমেন্ট করবে তার জন্য লোকালাইজার অ্যান্টেনা, যেটা অ্যাজিমাথ গাইডেন্সটা দেয়। আর একটা থাকে গ্লাইড স্লোপ, গ্লাইড স্লোপে ওকে যে অ্যাঙ্গেলে রানওয়ে টাচ করতে হবে সেই অ্যাঙ্গেলটার গাইডেন্সটাও ওই ইনস্ট্রুমেন্ট থেকে পেয়ে যায়। ফলে ও যদি রানওয়ের ভালো মতো দেখতে নাও পায়, তাহলে ইনস্ট্রুমেন্ট ফলো করতে গেলে ঠিক ঠিক জায়গায় ও রানওয়েটা টাচ করবে, টাচডাউনটা একদম ঠিক জায়গায় এম করে নামতে পারবে। আর না থাকলে এই আবহাওয়ায় কি সমস্যায় পড়তে হতে পারে? আর যদি আইএলএস না থাকে তাহলে ওকে ডিপেন্ড করতে হবে। আর আরেকটা ইনস্ট্রুমেন্ট থাকে প্রিসিশন অ্যাপ্রোচ পাথ ইন্ডিকেটর, পাপি। পাপিতে যে লাইট সিগন্যাল থাকে সেই লাইট সিগন্যাল দেখে ওকে দেখতে হবে যে ও ঠিক ঠিক ভাবে অ্যাপ্রোচটা করছে কিনা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আইএলএস না থাকলে, আর যদি কোনো কারণে তখন ওই মুহূর্তে ওই জায়গার কোনো ভিজিবিলিটি যদি কোনো কারণে একটু কমে যায়, তাহলে পাপির গাইডেন্সটা ও কতটা দেখতে পেয়েছে সেটা একমাত্র পাইলটই বলতে পারবে। তবে ইন এনি কেস, যখন ওরা জানে যে মোটামুটি রানওয়ে যেখান থেকে শুরু হয় সেখান থেকে 1000 ফিট দূরত্বে ওকে এম করে নামতে হবে, সেটা এক্ষেত্রে 3000 ফিট হয়ে গেছে, মানে কোনো কারণে ও গাইডে ওর যে অ্যাপ্রোচটা করছিল, যেটাকে বলা হয় আনস্টেবল অ্যাপ্রোচ, মানে হিজ অল্টিটিউড ওয়াজ কোয়াইট হাই। অল্টিটিউড যদি হাই হয় তাহলে ও নামতে গিয়ে অনেকটা রানওয়ে কভার করে তবে নামতে পারে। আচ্ছা, সেই জায়গাতে কোথাও একটা হ্যাঁ, তো অল্টিটিউড হাই হওয়ার কারণটা হচ্ছে যে ও আইদার গাইডেন্স পায়নি অথবা টেইল উইন্ডটা খুব বেশি ছিল। আর আরেকটা হতে পারে যে টেবিল টপ রানওয়েতে যেটা হয় যে ডাউন ড্রাফট ও আপ ড্রাফট, কারণ ওটা ওই পাশে যেহেতু ভ্যালি থাকে তখন ওখানকার উইন্ড প্যাটার্নটা একটা অদ্ভুত ভাবে বিহেভ করে, হয় আপ ড্রাফট দেবে বা ডাউন ড্রাফট দেবে। আপ ড্রাফট বা ডাউন ড্রাফট দুটোই কিন্তু রানওয়েতে যখন এয়ারক্রাফট ল্যান্ড করতে আসছে তাদের পক্ষে খুব মারাত্মক হয়ে যায়, তখন এয়ারক্রাফটটাকে কন্ট্রোল করতে পারে না, কন্ট্রোলের ডিফিকাল্টি হয় পাইলটের। পাইলট যদি খুব দক্ষ হয় তাহলে সেটাকে কন্ট্রোল করতে পারে, না হলে সে তার কন্ট্রোলে খুব অসুবিধা হয়। একদম। কোথাও হ্যাঁ, কোথাও তো কিছু একটা তো সমস্যা হয়েছিল। আপনার কাছে জানতে চাইবো মধুসূদন বন্দ্যোপাধ্যায়, আপনার কাছে জানতে চাইবো যে আপনি একজন পাইলট, প্রাক্তন, আমরা জানি যে প্রাক্তন বায়ুসেনা কর্তা ছিলেন, সেক্ষেত্রে এই যে বিষয়টি মলয়বাবু তুলে ধরলেন, একজন পাইলট হিসাবে কি মনে হয় ওই আবহাওয়ায় যদি আইএলএস রানওয়ে না হয় তাকে প্রাথমিকভাবে কোন কোন সমস্যায় পড়তে হয়েছে? এখন সব থেকে বড় ভুল হয়েছে রেসিপ্রোকাল ল্যান্ডিং, মানে 28 রানওয়ে হচ্ছে ফেভারেবল রানওয়ে যেখানে হেডউইন্ড আছে। আমি ফাইনালি সিলেক্ট করেছি একটা রানওয়েতে ল্যান্ড করব যেখানে টেইলউইন্ড থাকলে আমার ল্যান্ডিং স্পিড বেশি হবে। অ্যান্ড সেকেন্ডলি আইএলএস থাকলে প্রথম কথা হচ্ছে টাচডাউন পয়েন্ট, এই যে 300 মিটার্স আপ দ্য রানওয়ে ফ্রম দ্য বিগনিং, যেখানে এয়ারক্রাফটের সাধারণ টাচডাউন করার কথা, সেটা জেনারেলি আইএলএস থাকলে সেটা ইনশিওর করা যায়। এখন এখানে ইট ইজ এ ভিজুয়াল অ্যাপ্রোচ উইথ দ্য হেল্প অফ ভাসি অ্যান্ড পাপি। এখন সেখানে অবভিয়াসলি ওর হাই অ্যাপ্রোচ ছিল, ইট ইজ এ ওভারশুটিং অ্যাপ্রোচ, যেখানে টাচডাউন করার কথা টাচডাউন করতে পারেনি। তার উপরে টেইল উইন্ড ছিল, এয়ারক্রাফট ফ্লোটেড ফর এ লঙ্গার টাইম before it could come down and touch down.
অ্যান্ড রানওয়ে 3000 ফিট অ্যান্ড 9000 ফিট রানওয়ে হচ্ছে মোর দ্যান এনাফ ফর দিস কাইন্ড অফ এয়ারক্রাফট টু ল্যান্ড। আর আমরা বারবার যে টেবিল টপ বলছি, অ্যাকচুয়ালি দ্যাট ইজ ইনসিগনিফিকেন্ট। কারণ আমি যখন রানওয়েতে ল্যান্ড করছি আমি দেখি না রানওয়ের শেষে কোথায় গাড্ডা আছে বা রানওয়ের পাশে কি খাল আছে। আমার যে রানওয়ে অ্যাভেলেবল আছে প্রথম থেকে শেষ অবধি 9000 ফিট, আমাদের 90% রানওয়ে আমাদের দেশে হচ্ছে 9000 ফিট। ইটস মোর দ্যান অ্যাডিকুয়েট। এখানে আমি যদি অনেক আগে গিয়ে ল্যান্ড করি, তারপর টেল উইন্ড থাকে, আচ্ছা, ওয়েদার খারাপ, তার উপরে আপনার থার্ড হচ্ছে আপনার বৃষ্টি হয়েছে, আপনার ব্রেকিং দেয়ার মেবি অ্যাকোয়া প্ল্যানিং। মানে সব জায়গা দিক থেকেই একটা প্রতিকূল পরিস্থিতি ছিল। আমি আসবো আপনার কাছে আবারও, তবে অন্যান্য দিক থেকেও আলোচনা করতে হবে কোন কোন সম্ভাবনার কথা উঠে আসছে, কোন কোন জায়গায় সমস্যা তৈরি হতে পারে। আমরা শুধুমাত্র অনুমান করছি, ইতিমধ্যেই তদন্ত তো শুরুই হয়ে গিয়েছে। আমরা আলোচনা করবো, তবে সময় হয়েছে আরো একটা বিরতির। কোঝিকোড়ের এই বিমান দুর্ঘটনায় কোন কোন সম্ভাবনার দিক উঠে আসছে এখনো পর্যন্ত দেখুন। বিমান দুর্ঘটনার কারণ কি? খারাপ আবহাওয়া, ঝুঁকিপূর্ণ টেবিল টপ রানওয়ে, বিমানের যান্ত্রিক ত্রুটি, থাকতে পারে এক বা একাধিক কারণ। কোঝিকোড়ে বিমান দুর্ঘটনার কারণ খুঁজতে সামনে আসছে বেশ কিছু সম্ভাবনা। সম্ভাবনা 1, টাচ পয়েন্টে সমস্যা। দুবার বিমান নামানোর চেষ্টা হয়, ঠিক উচ্চতায় না থাকাতেই ফেরানো হয় বিমানকে। শেষ পর্যন্ত টাচ পয়েন্ট থেকে 3000 ফুট এগিয়ে প্লেনটি মাটি ছোঁয়ে। কোঝিকোড় বিমানবন্দরের রানওয়ে দৈর্ঘ্য 8000 ফুট। বিমান পুরোপুরি বন্ধ করতে পাইলটের হাতে রানওয়ের আর মাত্র 5000 ফুট বাকি ছিল, তারপরই খাদ। সম্ভাবনা 2, ব্রেক ধরেনি বোয়িং 737-এর। বোয়িং 737-এর ব্রেকে সমস্যা, যান্ত্রিক ত্রুটির কথা আগেই ওঠে। বেশ কিছু বিমান সংস্থা বোয়িং 737 চালাতে আপত্তি জানায়। বোয়িং এর টিম রবিবার কোঝিকোড় যাচ্ছে। যান্ত্রিক ত্রুটিতেই দুর্ঘটনা কিনা খতিয়ে দেখা হবে। সম্ভাবনা 3, আবহাওয়াই কারণ। কোঝিকোড় বিমানবন্দরে একই সঙ্গে সামুদ্রিক এবং পাহাড়ি হাওয়া চলে, সঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া। দুবার নামার চেষ্টা ব্যর্থ হয়, শেষে উল্টো দিক থেকে অবতরণের চেষ্টা হয়। টেলউইন্ড ফ্যাক্টরে প্লেনের গতি বেড়ে যায়। যা শুনেছি যে দুবার ল্যান্ডিং অ্যাটেম্প করার পরে থার্ড টাইমে এসেছিল ল্যান্ডিং করার জন্যে, আমার মনে হয় যে আমি হলে দুবারের পরে আমি ডাইভার্ট করে যেতাম। আমি সেই রিস্কটা আর নিতাম না টু মেক এ ল্যান্ডিং অ্যাট কালিঘাট। সম্ভাবনা 4, দায় কি এটিসির? দুবার নামার চেষ্টা ব্যর্থ হয়, তার উপর দুর্যোগপূর্ণ আবহাওয়া। শেষে বিমান মাটি ছিল টাচ পয়েন্ট ছাড়িয়ে 3000 ফুট দূরে। এটিসি কি ভুল বার্তা পাঠিয়েছিল, নাকি অভিজ্ঞ পাইলটের বাড়তি আত্মবিশ্বাসী দুর্ঘটনার কারণ? সম্ভাবনা 5, সমস্যা রানওয়েতে। তুমুল বৃষ্টির পরে রানওয়ে পরীক্ষা করা বাধ্যতামূলক। এক্ষেত্রে কি পরীক্ষা করা হয়েছিল? অন্তর্ঘাতের আশঙ্কার কথাও বলছেন কেউ কেউ। সম্ভাবনা 6, অন্তর্ঘাতের সম্ভাবনা। সম্প্রতি এয়ার ইন্ডিয়া কর্মীদের বেতনে কাটছাট করে, তার জেরে বাড়তি চাপে ছিলেন পাইলট, নাকি বদলা নিতে অবসরপ্রাপ্ত সেনাকর্মী অভিজ্ঞ পাইলট ইচ্ছাকৃতভাবে দুর্ঘটনা ঘটান, যেমন 2015 সালে জার্মানিতে ইচ্ছাকৃতভাবে দুর্ঘটনা ঘটানো হয়েছিল। পাইলট যেভাবে নিজের জীবন বিপন্ন করে বহু যাত্রীর প্রাণ বাঁচিয়েছেন, তাতে সেই আশঙ্কাকে তেমন গুরুত্ব দিতে চাইছেন না অনেকেই। ইতিমধ্যেই কিন্তু ডিজিসি এর যে টিম, যে ইনভেস্টিগেটিভ টিম সেখানে কোঝিকোড়েতে গিয়ে পৌঁছেছিল, সেই টিমের কাছে, সেই টিমের হাতে কিন্তু চলে এসছে ব্ল্যাক বক্স। এখন সেখান থেকেই কিন্তু খতিয়ে দেখা হচ্ছে যে কি এই কারণে এরকম একটা দুর্ঘটনা ঘটে। ক্যামেরা দীপক উপাধ্যায়ের সঙ্গে শালিনী দত্ত, নিউজ 18 বাংলা। ক্যাপ্টেন অরিন্দম, আমরা অনেকগুলো সম্ভাবনার কথা তুলে ধরলাম, কিন্তু একজন পাইলট হিসেবে আপনার কি মনে হয় এই খারাপ আবহাওয়ায় টেবিল টপ রানওয়ে, যেখানে আইএলএস ছিল না, সেখানে কোন ধরনের সমস্যায় পড়তে হয়েছে? আরেকটা সম্ভাবনা জানা যাচ্ছে যে ফ্রন্ট হুইলটাই নাকি লক হয়ে গিয়েছিল। প্রথম কথা, টেবিল টপ রানওয়ে বারবার শুনছি, কিন্তু এটা যেহেতু ক্রিটিক্যাল রানওয়ে, প্রত্যেক পাইলট যারা ওখানে ল্যান্ড করবে তাদের একটা ট্রেনিং নিতে হয়। সেই ট্রেনিং ক্লিয়ার করার পরেই তারা ওখানে ল্যান্ড করতে পারে। তো এখানে টেবিল টপ রানওয়ে হোক, 9000 ফিট রানওয়ে, এটা কোনো বড় ব্যাপার নয়। প্রচুর পাইলট ল্যান্ড করে। আমার মনে হয় যারা দুজন গেছেন ওখানে ল্যান্ড করেছেন, তারা কয়েকশো বার ওখানে ল্যান্ড করেছেন। সো টেবিল টপ রানওয়ে ইটস এ ক্রিটিক্যাল রানওয়ে, বাট ওরা কিন্তু ক্রিটিক্যাল রানওয়ে ক্লিয়ার্ড পাইলট। দ্যাট মিনস ওদের কিন্তু অভিজ্ঞতা নিয়ে আমাদের কোনো মানে প্রশ্নই তোলা উচিত না। এটা হলো প্রথম কথা। সেকেন্ড হলো
হুইল লক হয়ে গেছে। এটা সম্ভাবনা হলেও হতে পারে, কারণ দুজন পাইলট লাস্টে আপ্রাণ চেষ্টা করেছিল এয়ারক্রাফটটাকে থামানোর জন্য। হয়তো একসাথে দুজনে ব্রেক অ্যাপ্লাই করেছে, সেই জন্যই এয়ারক্রাফট হুইল লক হয়ে যাওয়ার চান্স থাকে। তো তারা আপ্রাণ চেষ্টা করছিল ওটাকে বাঁচানোর জন্যে। সবচেয়ে বড় কথা, তারা কিন্তু সেকেন্ড কোনো ডিসিশন নেয়নি ওই অবস্থায় তারা গো রাউন্ড করবে। সেইটা যদি নিত তাহলে কিন্তু আরও বড় ডিজাস্টার হতো। তো সেইখানে ওই চিন্তাধারা না রেখে তারা মেনলি করেছে আমি দাঁড় করাবো প্লেনটাকে। তো তাতে প্রচুর লোকের মানে প্রাণ বেঁচেছে এবং এটা স্যালুট করা উচিত। হ্যাঁ, হতে পারে কিছু ভুল, সেটা আমি বন্ধ ঘরে থেকে এখন কিছুই বলতে পারবো না, কিন্তু যেটা পজিটিভ দিক আছে সেটাকেও আমাকে চিন্তা করতে হবে যে এতগুলো লোকের প্রাণ বেঁচে গেছে। না হলে এটা কিন্তু বিরাট ডিজাস্টার হতো। তাহলে হয়তো আমি আর আপনি এখানে যে কথা বলছি অন্য অ্যাসপেক্টে আমাদের কথা বলতে হতো। একদম। এ নিয়ে স্যার বন্দ্যোপাধ্যায় আপনার কাছে জানতে চাইবো যে বায়ুসেনা থেকে আসা, এয়ারফোর্স থেকে আসা একজন পাইলট, কোথাও কি একটা আত্মবিশ্বাস ছিল? কমার্শিয়াল প্লেন চালাচ্ছেন, কোথাও কি একটা আত্মবিশ্বাস ছিল যে না আমি ঠিক ব্যবস্থাটা সামলে নিতে পারবো, পরিস্থিতি সামলে নিতে পারবো? আমার তা মনে হয় না, কারণ ও এয়ারফোর্সে জয়েন করেছিল 1981-81-এ। এয়ারফোর্স থেকে ভলেন্টারি রিটায়ারমেন্ট নিয়েছে 2002-03-এ। তারপর আরও 17-18 বছর হ্যাজ পাস, 17-18 ইয়ার্স। এই 17-18 বছরে হি ইজ নট ডুইং ফাইটার ফ্লাইং, হি ইজ ডুইং নর্মাল কমার্শিয়াল এয়ারক্রাফট ফ্লাইং। এখন এই অবস্থায় ও একেবারে যেটা কমার্শিয়াল পাইলটদের যেরমভাবে সেফটি মেনে যেরমভাবে চলতে হয়, আই এম শিওর ও তারই মধ্যে ছিল। কিন্তু ডিসিশন ভুল হয়। আমার মনে হয় তো প্রথম ডিসিশন রেসিপ্রোকাল রানওয়েতে ল্যান্ড করার ডিসিশন ওয়াজ দ্য ফার্স্ট থিং ওয়াজ রং। তারপরে সমস্ত কিছু অ্যাডাপ্ট করেছে। এভরিথিং ওয়াজ এগেনস্ট হিম। টেল উইন্ড, কুড নট ল্যান্ড, ঠিক মতো ল্যান্ড করতে পারলো না যে টাচডাউন পয়েন্টে। তার উপরে যে হুইল লকের কথাটা উঠছিল, হুইল লকটা কিছুই না, হয়তো রানওয়েতে জলের একটা স্লিপ থাকলে ওটাকে বলে অ্যাকোপ্লেনিং। এখন অ্যাকোপ্লেনিংয়ে ওইখানটাতে ব্রেকটা জ্যাম হয়ে যায়। তার কারণ হচ্ছে আপনার প্রত্যেক এয়ারক্রাফটের একটা অ্যাকোপ্লেনিং স্পিড থাকে, সেটা টায়ার প্রেশারের উপর ডিপেন্ড করে। এখন সেই স্পিডে পৌঁছলেই হুইলটা লক হয়, কিন্তু তার পরমুহূর্তে সেই হুইলটা পর রিলিজ করে যায়। ওরা সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছিল যে ওভারশুটিং অ্যাপ্রোচ হয়েছে, এয়ারক্রাফট ওরা থামাতে পারছে না, সেই জন্য ওরা এয়ারক্রাফটটা সুইচ অফ করে দেয় যাতে ডিসেলারেশন ফাস্ট হয়। এটা আমার ভুল ডিসিশন। একদম। আমি একটু মলয় বাবুর কাছে আপনার কাছে জানতে চাইবো, আপনি অনেকক্ষণ থেকে কিছু একটা বলার চেষ্টা করছে, বলুন। না, আমি যেটা বলার চেষ্টা করছিলাম যে পাইলট যেহেতু কমার্শিয়াল পাইলট হিসেবে বহু বছর, বোধহয় 15-16 বছর সে এয়ার ইন্ডিয়াতে এই কমার্শিয়াল পাইলট হিসেবে কাজ করছে, কাজেই তার দক্ষতা নিয়ে কোনো রকম সন্দেহ ওঠার অবকাশ নেই। তিনি আগে এয়ারফোর্সে ফাইটার এয়ারক্রাফট চালিয়েছেন, কিন্তু এত দীর্ঘদিন ধরে উনি কমার্শিয়াল এয়ারক্রাফট চালাচ্ছেন। উনি একজন দক্ষ অভিজ্ঞ পাইলট। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি খবর পেয়েছি যে উনি নাকি 27 টাইমস এই কোজিকোড এয়ারপোর্টে ল্যান্ড করেছেন, যার জন্য ওনার অভিজ্ঞতা সম্বন্ধে কোনো রকম সন্দেহ অবকাশ নেই। কিন্তু এবার হচ্ছে যে তার সত্ত্বেও যে ডিসিশনটা উনি নিয়েছেন, যেটা পাইলটিং কমান্ড বা কমান্ডারেরই ডিসিশন থাকে যে সে ল্যান্ড করবে না হোল্ড করবে না ডাইভার্ট করবে, সেই ডিসিশনের ব্যাপারে উনি ডিসিশন নিয়েছেন যে ল্যান্ড করার জন্য। সেই ল্যান্ড করার ডিসিশন নিয়েছেন, তাও আবার উল্টো রানওয়েতে ল্যান্ড করাটা নট প্রেফার্ড। তার কারণ হচ্ছে সে হাওয়া থেকে কোনো সাহায্য পায় না, সেই জন্য। আর সেই করতে গিয়ে অল্টিটিউডটা হাই হওয়ার জন্য উনি রানওয়ে অনেকটা কনজিউম করে ফেলেছেন টাচ করার পরে। তারপরে যে উনি ল্যান্ড করে যখন স্পিডটা কন্ট্রোল করতে পারছেন না, তখন কি হয় আমরা দেখেছি বোয়িং এয়ারক্রাফটে রিভার্স থ্রাস্ট অ্যাপ্লাই করে। রিভার্স থ্রাস্ট অ্যাপ্লাই করলে কি হয় যে ইঞ্জিনটা রিভার্স থ্রাস্ট দিলে সেটাও একটা ব্রেকিং অ্যাকশনে খুব সাহায্য করে। যদি নিচের ব্রেকটা অফ-এফেক্টিভ নাও হয়, ইঞ্জিন থ্রাস্টে কিন্তু সেটা খুব এফেক্টিভ হয়ে যায়। সেটা আমরা বোয়িং অপারেশনে দেখেছি, ওরা রিভার্স থ্রাস্ট অ্যাপ্লাই করে। যে এক্ষেত্রে পাইলট যদি ইঞ্জিনটা অফ করে দেয়, তাহলে তো রিভার্স থ্রাস্টটা উনি অ্যাপ্লাই করতে পারবেন না।
আর যদি রিভার্স থ্রাস্টটা অ্যাপ্লাই করতে না পারেন তাহলে তো ওনার স্পিডটা প্র্যাকটিক্যালি আনকন্ট্রোলড ওয়েতে উনি রানওয়েটা ওভারশুট করেছেন। এইটা নিয়ে ক্যাপ্টেন অরিন্দম আপনার কাছে জানতে যাবো, মলয় বাবু যে বিষয়টা বললেন। না, প্রথম কথা হলো আমি জানি না কেন ইঞ্জিন অফ এর কথা আসছে। ইঞ্জিন কখনো অফ করা যাবে না, যতক্ষণ না আমি গেটে পৌঁছচ্ছি ততক্ষণ কোনো পাইলট ইঞ্জিন অফ করতে পারে না। রিভার্স থ্রাস্ট দিলে ইঞ্জিনটা স্লো ডাউন হয়, ডেফিনেটলি ব্রেকিংয়ের কাজ রিভার্স থ্রাস্টই করে, কিন্তু এই সময় ইঞ্জিন অফটা কখনোই করা সম্ভব না, কেন ইঞ্জিন অফ মানে আপনি ফিউয়েল কানেকশনটা টোটালি ডিসকানেক্ট করে দিচ্ছেন। আচ্ছা, তো সেখানে ইঞ্জিন অফ যদি মলয়বাবু যেটা বললেন সেটা একদম ঠিক, যদি এই মুহূর্তে ইঞ্জিন কেউ মানে ফিউয়েল ডিসকানেক্ট করে দেয় তাহলে সেটা নিউট্রাল, গাড়িতে যেমন গিয়ার নিউট্রাল করে দেবেন সেইভাবে গাড়ি চলতে থাকবে, তখন তার ইঞ্জিনের কোনো পাওয়ার থাকবে না। কিন্তু এরকম পজিশনে আমি যদি রিভার্স থ্রাস্ট ইউজ করি তখন আমাকে ইঞ্জিনের সাহায্যেই রিভার্স থ্রাস্ট ইউজ করতে হবে যাতে আমি ফুল ব্রেকটা অ্যাপ্লাই করতে পারি। তো হয়তো পরবর্তীকালে যখন কাছাকাছি এসছে তখন পাইলট খুব বুদ্ধিমত্তার সাথে ফিউয়েল লিঙ্কটা কাট করে দিয়েছে, মেবি ওয়ালে ধাক্কা মারার আগে, কিন্তু আমার মনে হয় না তার আগে অবধি ইঞ্জিন বন্ধ করার মতো এরকম কিছু হতে পারে। বাট সব কিছুই কিন্তু আমরা বন্ধ ঘরে থেকে কথা বলছি, যতক্ষণ না ডেটা রেকর্ডার থেকে আমরা কিছু জানতে পারবো, ককপিট ভয়েস রেকর্ডার থেকে কিছু জানতে পারবো, ততক্ষণ আমরা সঠিক সিদ্ধান্তে যেতে পারবো না। আমরা যেহেতু আলোচনা করছি, আলোচনার মধ্যে এটা থাকতেই পারে। আমি আলোচনাতে আরেকটা বিষয় আনতে চাই, যে সম্ভাবনার কথা আমাদের প্রতিবেদনেও দেওয়া হয়েছিল, যে বোয়িং 737, ইতিমধ্যে এই বোয়িং 737 নিয়ে অনেক সংস্থা কিন্তু তাদের আপত্তির কথা জানিয়েছিল। সেক্ষেত্রে এই এত বড় বিমান, সেটা কি কোথাও একটা সমস্যা তৈরি করে? বোয়িং 737 নিয়ে যে মডেলটা আপত্তি চলছে তার সাথে এর কিন্তু কোনো লিঙ্ক নেই। এটা এনজি সিরিজ 737 এনজি সিরিজ, এটা পৃথিবীতে অনেক জায়গায় চলছে, একটা আমেরিকান কোম্পানি, এই সিরিজগুলো প্রচুর চলছে, তো এই নিয়ে কিন্তু কোনো আপত্তি নেই। যেই সিরিজটা নিয়ে আপত্তি চলছে সেটা এখন বোধহয় আস্তে আস্তে মার্কেটে আসছে, সেটা কিন্তু এই সিরিজ নয়। প্রথম কথা বলে দিই, তার সাথে এটাকে মানে মিলিয়ে ফেলার কোনো কারণই নেই। আচ্ছা, অর্থাৎ আমাদের কাছে আরো একটি যে তথ্য রয়েছে, যে কেবিন ক্রিউ ম্যানেজার, একমাত্র বাঙালি কেবিন ক্রিউ ম্যানেজার অভিক বিশ্বাস তিনি ছিলেন, এবং তার পরিবারের সদস্যরা যখনই এই খবরটি পান তারা যথেষ্ট আতঙ্কে ছিলেন, যদিও ছেলের খবর পেয়েছেন। তার সঙ্গে কথা বলেছিল নিউজ 18 বাংলা, দেখুন। সাতই অগস্ট কেরলে ব্ল্যাক ফ্রাইডে, কোজিকোড়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা। টিভিতে দুর্ঘটনার খবর দেখেই বুক কেঁপে ওঠে কোন্নগরের ছোট কালীতলার। তাদের ছেলে অভিক বিশ্বাস যে ওই বিমানে। তুমুল বৃষ্টি, রানওয়েতে নামার পর পিছলে যায় দুবাই ফেরত এয়ার ইন্ডিয়ার বন্দে ভারত মিশনের বিমানটি। মুহূর্তের মধ্যে কি যেন হয়ে গেল, তারপর আর্তনাদ। শত বিপদেও মাথা ঠান্ডা রেখেছিলেন অভিক। কোন্নগর থেকে ততক্ষণে বারবার ফোন, কিন্তু নেটওয়ার্ক ছিল না। অনেক ধৈর্যের পরীক্ষা দিয়ে শেষমেশ অভিকের গলা শুনে পরিবার যেন ঘাম দিয়ে জ্বর ছাড়ে। আপাতত বিপদমুক্ত বাঙালি কেবিন ক্রিউ ম্যানেজার। তুমি কেমন আছো একটু যদি জানা যায় খুব ভালো হয়। পারফেক্ট। আর তুমি কি এখনো হসপিটালে আছো নাকি? ইয়েস ম্যাম, হসপিটালে আছি। সেটা কি কোজিকোড়েতেই আছো? ইনজুরিজ কিছু আছে তোমার? আছে ম্যাম, হালকা হালকা আছে। And anything from the about the accident, traumatized or anything? Nothing ma'am, as of now. I'm only going through mental trauma. So চন্দননগরে আদি বাড়ি অভিকের, সেন্ট জেভিয়ার্সে পড়াশোনা, এরপর এয়ার ইন্ডিয়ায় চাকরি, এখন কালিকটে থাকেন। অভিকের দিদিও কেরলে বহুজাতিক সংস্থায় কর্মরত। লকডাউনে মাসির বাড়িতে এসেছিলেন তিনি। শুক্রবার খবর পাওয়ার পরই চরম উদ্বেগ। ওদিকে কোন্নগরে বৃদ্ধ বাবা মা, তারাও মেয়েকে ফোন করতে থাকেন। শেষমেশ ভাইয়ের সঙ্গে কথা বলার পর স্বস্তি। We tried calling him and he received and told ki he's fine, he's alive. আমি ওয়ার্ডস না এক্সপ্রেস করার জন্য যে আমাদের মধ্যখানে কি যাচ্ছিল, বাট I can still feel my heart racing. তারপর ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছে, কোনো রকম সেভ হয়েছে না। ছেলের সঙ্গে কথা হয়েছে পরে? হ্যাঁ, পরে বলেছে আজকে আমি পরে কথা বলবো। ভালো আছে, সুস্থ? হ্যাঁ, এখন সুস্থ আছে। অনেকটা বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন ওনারা। ছেলের সাহস আছে, আমার ছেলের সাহস এরকমই থাকবে, যত বিপদই হোক ও এই কাজ করবে।
বিমান দুর্ঘটনার তদন্ত চলবে, তাই হাসপাতাল থেকে ছুটি হলেও অবিকের এখন বাড়ি ফেরা হবে না। যেখানেই থাকুক ছেলে সুস্থ থাকুক, প্রার্থনা কোন্নগরের। ক্যামেরায় সঞ্জয় মণ্ডলের সঙ্গে পারাদীপ ঘোষ ও রানা কর্মকার, নিউজ 18 বাংলা। আলোচনার একেবারে শেষের পর্যায়ে এসে একটা কথাই বলা যায় যে কি হতে চলেছে, ঠিক কোন পথে তদন্ত এগোবে, ঠিক কি কি তথ্য পাওয়া যাবে তা এই মুহূর্তে ব্ল্যাক বক্সেই লুকিয়ে রয়েছে। সেক্ষেত্রে ক্যাপ্টেন অরিন্দম আপনার কাছে জানতে চাইবো যে এই ব্ল্যাক বক্স থেকে ঠিক কোন কোন তথ্যগুলো পাওয়া যেতে পারে? ব্ল্যাক বক্সের দুটো পার্ট আছে। একটা হলো ককপিট ভয়েস রেকর্ডার, যেখানে পাইলটরা নিজেদের মধ্যে কি কথা বলছে, পাইলট এটিসির সাথে কি কথা বলছে, কি আদান প্রদান হয়েছে সেটা। আর এয়ারক্রাফট ডেটা রেকর্ডার, তাতে কি হয়, কি স্পিডে আমি ল্যান্ড করছি, কোথায় ফ্লেয়ার করছি, কি উইন্ড আমি পেয়েছি, আদৌ আমার টায়ার লক হয়েছে কিনা, বা অন্যান্য যত টেকনিক্যাল ডিটেলস সব আমি ডেটা রেকর্ডারে পাবো। সো এই ব্ল্যাক বক্সের মধ্যে দুটো জিনিসই আমি সম্পূর্ণভাবে পাবো, যেটা আমরা ইন জেনারেল ওয়েতে ব্ল্যাক বক্স বলে থাকি। মনে বাবু, এই ব্ল্যাক বক্স থেকে পাওয়া তথ্য এই ধরনের ঘটনার ক্ষেত্রে কতটা তদন্তে সাহায্য করে থাকে? ব্ল্যাক বক্সের থেকেই তো পুরো তদন্তর পয়েন্টগুলো যেগুলো নিয়ে আমাদের প্রশ্ন যাচ্ছে সেগুলো উত্তরগুলো পাওয়া যাবে। যেমন ক্যাপ্টেন অরিন্দম যেটা বললেন যে ককপিট ভয়েস রেকর্ডারের মধ্যে এটিসির সাথে পাইলটের কনভারসেশন ছাড়াও দুজন পাইলটের মধ্যে যে কনভারসেশন হয় সেটাও কিন্তু ধরা পড়ে এবং রেকর্ডেড হয়ে যায়। এবং যখন নাকি ল্যান্ডিং অপারেশনটা হয় তখন বেশ কিছু চেক ওদেরকে ক্যারি আউট করতে হয়, অনেক চেক। সেই চেকগুলো আবার ওরা মুখে উচ্চারণ করে, মানে এবং ওরা একজনের অবজারভেশনটা সে মুখে বলছে, আরেকজন সেটা শুনে সেটা রিপিট করছে। ফলে দুজন পাইলটের মধ্যে কোনো মতবিরোধ বা মতানৈক্য হয়েছে কিনা সেটা ককপিট ভয়েস রেকর্ডার থেকে জানা যাবে। আর এটিসির সাথে যে কনভারসেশন সেটা এটিসি টেপেও আছে, আর 30 মিনিটের টেপে এই ককপিট ভয়েস রেকর্ডার আছে। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ কি এফডিআর ফ্লাইট ডেটা রেকর্ডারের সব রকম টেকনিক্যাল পয়েন্টস গুলো সেগুলো রেকর্ডেড হয়ে থাকে, থাকছে, যেটা তদন্তে অনেকটাই সাহায্য করে। স্যার বন্দ্যোপাধ্যায়, আপনার কাছে জানতে চাইবো যে দীপক সাঠে, যিনি নিজের জীবন দিয়েও এতগুলো মানুষের প্রাণ বাঁচালেন, আপনি তো ওনাকে কাছ থেকে দেখেছেন, কেমন মানুষ ছিলেন? আমি একেবারে আলোচনা শেষে সেই আলোচনাটাই আনতে চাইছি যে কেমন মানুষ হিসেবে দেখেছেন তাকে। দীপক সাঠেকে আমি একদম ইয়াংস্টার থেকে দেখেছি। ও 80-81-এ যখন কমিশন করে মিগ কনভার্সন ইউনিটে আসে তেজপুরে, আমি তখন ওখানকার ইনস্ট্রাক্টর ছিলাম, মিগ চালানো শেখাতাম। ও শোড অফ অনার, মানে হিজ নাম্বার 1 ইন হিজ কোর্স। এনডিএতে হি হ্যাড 5 ব্লুজ, মানে হি ইজ দ্য টপ ক্যাডেট। এবং অ্যাজ এ ফ্লায়ার হি ওয়াজ very good. He was a QFI. He was an instructor himself. তাছাড়া as a person, he is a very happy boy. আমি ওকে ব্লু আইড বয় বলতাম, তার ওর চোখটা ছিল ব্লু কালারের, আর সবসময় হাসি খুশি, ভেরি রেসপেক্টফুল, ভেরি স্মার্ট। একদম তার দাদাও একটি আজকে টুইট করেছিলেন এবং তিনি বলেছেন যে সবসময় উৎফুল্ল থাকতেন তিনি, এবং তিনি খুব এক্সাইটেড ছিলেন এই বন্দে ভারত মিশন নিয়ে, যে আরব দুনিয়া থেকে দেশবাসীকে ফিরিয়ে আনা হচ্ছে। এই পুরো মিশনটা নিয়ে তিনি যথেষ্ট এক্সাইটেড ছিলেন। ঠিক কি হবে, কোন পথে তদন্ত এগোবে সেদিকে তো নজর থাকবে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যে অতিথিরা ছিলেন, আপনাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ। তবে এর পাশাপাশি যে খবরের দিকে আমাদের নজর রাখতেই হবে, কেরলে যে এই বিমান দুর্ঘটনা, সেই বিমানে 2 জন যাত্রীর কোভিড পজিটিভ ধরা পড়ে এবং স্বাভাবিকভাবেই যারা এই মুহূর্তে হাসপাতালে রয়েছেন বা যারা অল্প আহত অবস্থায় রয়েছেন তাদের প্রত্যেককেই কোয়ারেন্টিনে থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা এই সংক্রান্ত খবরের দিকে তো নজর রাখবো, তার পাশাপাশি অন্যান্য খবর দেখতে নজর রাখুন নিউজ 18 বাংলা। অনেক ধন্যবাদ অনুষ্ঠান দেখার জন্য, সঙ্গে থাকুন।